প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক কাল। ভোটের রোডম্যাপ চাইবে দল। অনির্বাচিত সরকারের মেয়াদ নিয়ে কথা গণতন্ত্রের জন্য শুভ বার্তা নয়, মন্তব্য নেতাদের। সরকার সংশ্লিষ্ট অনেকেই বিভিন্ন বিষয়ে শেয়ার করছেন, যাতে বিভ্রান্তি সৃষ্টি করার প্রয়াস পাচ্ছে যে এই সরকার যেন অনির্বাচিত অবস্থায় অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকতে পারে, যেটা গণতন্ত্রের জন্য শুভবার্তা দেয় না। 5 বছর ক্ষমতায় থাকার বক্তব্য নিজের নয়, জনগণের দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। জনগণ বলছে, আমি তো কিছুই বলি নাই। ওখানে আপনার সাংবাদিকরা ছিল, এরা শুনছে, এরা বলছে, আমি তো কিছুই বলি নাই। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া এবং আমি কামরুজ্জামান মামুন। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। এক লাফে 14 টাকা বেড়ে বোতলজাত সয়াবিনের লিটার 189 টাকা। খোলা তেলে বাড়ল 12 টাকা। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় ও রাজস্ব আয় বাড়াতে এই সিদ্ধান্ত। আবেদন ছাড়াই রাজুকের প্লট বরাদ্দ। জালিয়াতির মামলায় হাসিনা জয়সহ 29 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। ব্রিটিশ এমপি টিলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা। বিপিএল এর টিকিট বিক্রিতে অনিয়ম সহ মুজিব বর্ষের কনসার্টে প্রায় 19 কোটি টাকা লোপাটের অভিযোগ। বিসিবি কার্যালয়ে অভিযানে প্রাথমিক সত্যতা পাওয়ার দাবি দুদকের। এবং মানব পাচার চক্রের খপ্পরে মিয়ানমারে 2 বছর কারাবন্দী 20 কিশোর। নৌবাহিনীর জাহাজে দেশে ফিরে উচ্ছ্বাস। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিয়ে চট্টগ্রামে সমুদ্র অভিযান। কাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি। নির্বাচনের রোডম্যাপ সহ সমসাময়িক বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন দলটির নেতারা। অংশ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দল। অনির্বাচিত সরকারের ক্ষমতায় থাকার মেয়াদ নিয়ে নানা কথাবার্তা গণতন্ত্রের জন্য শুভ বার্তা নয় বলেও মন্তব্য করেছেন বিএনপি নেতারা। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি। দুপুর 12টায় বৈঠকে যোগ দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দল। এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা বলে আসছেন প্রধান উপদেষ্টা এবং তার দফতর। এমন ঘোষণায় বিএনপি যে আশ্বস্ত নয় তা বারবারই বলে আসছেন দলের শীর্ষ পর্যায় থেকে সর্বস্তরের নেতাকর্মীরা। সুনির্দিষ্ট রোডম্যাপ দিলেই কিন্তু আপনার রাজনৈতিক সংকটগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু অনেকাংশে কমে যাবে। তাই অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে বৈঠকে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার বিষয়টি প্রাধান্য পাবে বলে মনে করেন দলের সিনিয়র নেতারা। নির্বাচনের প্রস্তুতি কেন্দ্রিক কাজ শেষ করার তাগাদাও থাকতে পারে দলটির পক্ষ থেকে। আমরা নিশ্চিত হতে চাই যে জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে মাননীয় প্রধান উপদেষ্টা যদি দ্রুত রোডম্যাপ দেন, তাহলে এই সমস্ত পরিস্থিতি একটা স্থিতিশীল অবস্থায় আসবে। এই সরকারের এত দায়িত্ব না যে মূল সংস্কার ধরে নির্বাচনকে বিলম্বিত করা। নির্বাচন বিলম্বিত মানে জনগণের সরকার বিলম্বিতে সরকার গঠন করা। অনির্বাচিত সরকারের ক্ষমতায় থাকার মেয়াদ নিয়ে নানা কথাবার্তা গণতন্ত্রের জন্য শুভ বার্তা নয় বলেও মন্তব্য করেন তারা। আগেও যেভাবে কথা বলেছে, এখনো জনগণের প্রত্যাশা পূরণে যা যা প্রয়োজন সে কথাগুলো দল বলবে বলে আমি আশা করি। সরকার সংশ্লিষ্ট অনেকেই বিভিন্ন বিষয়ে শেয়ার করছেন, যাতে করে মনে হয়েছে একটা বিভ্রান্তি সৃষ্টি করার প্রয়াস পাচ্ছে যে এই সরকার যেন অনির্বাচিত অবস্থায় অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকতে পারে, যেটা গণতন্ত্রের জন্য শুভবার্তা দেয় না। এছাড়া 1.5 বছর আগে দলটির দেয়া 31 দফা বাস্তবায়নে জাতির কাছে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান নেতারা। এদিকে 17 এপ্রিল জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক রয়েছে বিএনপির। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের 5 বছর ক্ষমতায় থাকার বিষয়টি নিজের নয়, জনগণের বক্তব্য বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় চট্টগ্রামে নববর্ষ উদযাপনের মঞ্চ ভেঙে ফেলা প্রসঙ্গে বলেন, ভবিষ্যতে এমন অঘটন ঠেকাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে বিশেষ ক্ষমতা আইনে আটক মডেল মেঘনা আলমের প্রতি বেআইনি কিছু করা হয়নি বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী। জনগণ বলছে, আমি তো কিছুই বলি নাই। ওখানে আপনার সাংবাদিকরা ছিল, এরা শুনছে, এরা বলছে, আমি তো কিছুই বলি নাই। আপনারা ওইটা বলছেন যে আমি বলছি, আমি কিন্তু ভাই কিছু বলি নাই। আমাদের যদি চেষ্টার কোনো ত্রুটি থাকে আপনারা বলেন যে আপনাকে চেষ্টার ত্রুটি ছিল, আমরা চেষ্টা করে যাচ্ছি। জীবনদান এই ঘটনাটা ঘটার পরে আমি নিজেও কথা বলছি যে এটা কেন এই কী হচ্ছে, ভবিষ্যতে যেন না হয় আমরা চেষ্টা করি। আমরা কিন্তু রাঘব বোয়াল কারে ছাড় দিচ্ছি না, কিন্তু এখন রাঘব বোয়ালটা তো আমার জালে আসতে হবে। আমার জালে আসার আগ পর্যন্ত তো আমি তারে ধরতে পারতেছি না। আমার জালে যেটাই আসতেছে আমরা কিন্তু ওইটারই ধরতেছি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করাকেই প্রথম সংস্কার বলে মনে করেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। সংসদে ৩০০ আসন উন্মুক্ত ও নারীদের জন্য আলাদা ১০০ আসন রাখার দাবি জানিয়েছেন কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশারেফা মিশু। আর আগামী ডিসেম্বরেই ভোট আয়োজনের আহ্বান জানিয়েছে বিপ্লবী কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলাদা বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান নেতারা। সাইফুল রুদ্র রিপোর্ট। সংস্কার প্রস্তাবের বিষয়ে দলের অবস্থান জানাতে মঙ্গলবার সকালে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসে এনডিএমের ৮ সদস্যের প্রতিনিধি দল। এ সময় একাধিক প্রস্তাবে আপত্তি জানিয়ে সদ্য ঘোষিত একটি রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দিতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রতি জেলা উপজেলায় নাগরিক কমিটি গঠনের প্রস্তাবের বিরোধিতা করেন দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করার যে সুপারিশ নির্বাচন কমিশন সংস্কার প্রতিবেদনে উঠে এসেছে, আমরা তা প্রত্যাখ্যান করেছি। সদ্য গঠিত একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতে জনপ্রশাসন সংস্কার কমিশন জেলা এবং উপজেলা পর্যায়ে নাগরিক কমিটি গঠনের সুপারিশ করেছে বলে আমরা ঐকমত্য কমিশনকে জানিয়েছি। বেশিরভাগ ক্ষেত্রে বিকেলে কমিশনের সঙ্গে বৈঠক করেন কমিউনিস্ট লীগ ও বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতারা। তুলে ধরেন সংস্কার নিয়ে দলের মতামত। আমরা 4টা মূলনীতি চাই। 1 নম্বর গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক ন্যায় বিচার। উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ যেটা বলা হয়েছে প্রস্তাবে, আমরা সেটা বলিনি। আমরা বলেছি যে আগের মতোই থাকবে। আসন সংখ্যার ক্ষেত্রে আমরা বলেছি যে 300 আসন থাকবে উন্মুক্ত, নারী পুরুষ সবাই অংশগ্রহণ করবেন। আর 100 আসন থাকবে যেটা শুধুমাত্র নারীরা নির্বাচনের মাধ্যমে তারা এখানে নির্বাচিত হয়ে আসবেন। আমরা ওনাদেরকে বলেছি যে আমরা চাই ডিসেম্বরের ভেতরে নির্বাচন হোক, সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যবস্থা পরিবর্তন করা উচিত এবং নিবন্ধন প্রথাটা বাতিল করে দেওয়া উচিত। কত পার্সেন্ট ভোট পেলে তিনি নির্বাচিত হয়েছেন বলে যোগ্য হবেন, সেই ভোটের লিমিট ঠিক করতে হবে। জাতীয়তাবাদ প্রশ্নে সব জাতিসত্তার বিষয়টি বিবেচনায় রাখারও দাবি জানান নেতারা, যা জাতীয় স্বার্থের সাথে যুক্ত। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট নির্দেশিকা সহ 43 ধরনের সরঞ্জাম মুদ্রণ নিয়ে সরকারি প্রেসের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। এসব কাজে 2,30,000 রিম কাগজ প্রয়োজন হবে বলে জানিয়েছেন তারা। বৈঠক শেষে ইসি সচিব জানান, কার্যাদেশ পাওয়ার পর সর্বোচ্চ 4 মাসের মধ্যে ছাপা কার্যক্রম সম্পন্ন করতে পারবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি বেশ জোরে সোরেই নিতে শুরু করেছে নির্বাচন কমিশন। এবার ব্যালট পেপার সহ 21 রকমের ফর্ম, 17 প্রকার প্যাকেট, 5 ধরনের পরিচয়পত্র, আচরণবিধি, প্রতীকের পোস্টার, নির্বাচন পরিচালনা ও প্রশিক্ষণ ম্যানুয়াল, নির্দেশিকা সহ নানা রকমের কাগজ ছাপাতে হবে ইসিকে, যে কাজ করে থাকে সরকারি প্রিন্টিং প্রেস। মঙ্গলবার জাতীয় সংসদ এবং ইউনিয়ন পরিষদ ছাড়া স্থানীয় সব নির্বাচনের ব্যালট পেপার ও নির্বাচনী সামগ্রী মুদ্রণ নিয়ে বিজি প্রেস, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর এবং গভর্নমেন্ট প্রিন্টিং প্রেসের সঙ্গে বৈঠক করল নির্বাচন কমিশন। বৈঠকের পর কমিশনের সিনিয়র সচিব জানালেন, নির্বাচন সামগ্রী ছাপাতে 2,30,000 রিমের মতো কাগজ লাগবে। আমাদের যে আসন্ন যে নির্বাচন, সেটা আমাদের কাগজের পরিমাণ কি পরিমাণ লাগে সে সম্পর্কে একটা ধারণা নেওয়া, আমাদের বাজেটের সংস্থানের ব্যাপারটা এটার সাথে। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে আমাদের অতীত নির্বাচনের কিছু কাগজপত্র যেটা বিজি প্রেসে স্টেক করে রাখা আছে, সেগুলোর গুণগত মান যদি নষ্ট হয়ে থেকে থাকে তাহলে সেইগুলোর কে ডিসপোজালের ব্যবস্থাটা করা। এসব কার্যক্রম শেষ করতে 4 মাস আগে কার্যাদেশ চেয়েছেন ছাপাখানা সংশ্লিষ্টরা। কাগজের পরিমাণ কতটুকু এবং আপনার কতদিন লিড টাইম লাগতে পারে,
এই হিসাবগুলোকে আমরা একটু নিজেদেরকে প্রস্তুত রাখার জন্য এই আলোচনাগুলো করেছি। লিড টাইম হিসেবে ওনাদেরকে বলেছেন যে মোটামুটিভাবে 3 মাস মতন লাগে, আর সে সাথে আরও একটু যদি ফ্লেক্সিবিলিটি থাকে তাহলে আমাদের 4 মাসের ভিতরে আমরা সম্পূর্ণ প্রকিউরমেন্টটা করতে পারেন। এছাড়া আইন মন্ত্রণালয়ের পাঠানো সংস্কার কমিশনের 166টি প্রস্তাবনার মধ্যে আশু বাস্তবায়নযোগ্য বিষয়ে 30 এপ্রিলের মধ্যে সিদ্ধান্ত জানাবে কমিশন। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। কোনো আবেদন ছাড়াই প্রধানমন্ত্রী পদের প্রভাব খাটিয়ে বরাদ্দ নিয়েছেন পূর্বাচলের প্লট। আরেকটি প্লট দিয়েছেন নিজের ছেলে সজীব ওয়াজেদ জয়কে। এমন অভিযোগে দুদকের 2 মামলায় হাসিনা জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ক্ষমতার আড়ালে হাতিয়ে নিয়েছেন পূর্বাচলের 10 কাঠার প্লট। রাজুকে করেননি আবেদন, প্লটের কথা উল্লেখ নেই হলফনামায়ও। এমন অভিযোগে চলতি বছরের জানুয়ারিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতির মামলা করে দুদক। পরে মার্চে অভিযোগের সত্যতা দাবি করে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। দুদকের অভিযোগ, রাজধানীতে স্থাবর সম্পত্তি থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী পদের ক্ষমতা খাটিয়ে পূর্বাচল নতুন শহরে প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা। শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং শেখ নামে 10 কাঠা এবং শেখ হাসিনা তার নিজের নামে 10 কাঠা প্লট সে বেআইনিভাবে তারা তাদের নামে এই প্লট দুইটি নিয়ে নেয়। দুদকের আরেক মামলায় অভিযোগ, শেখ হাসিনার পাশাপাশি তার ছেলে সজীব ওয়াজেদ জয়কেও একই উপায়ে পূর্বাচলের 10 কাঠার আরেকটি প্লট বরাদ্দ দেয়া হয়। পরে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা সহ 29 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তো বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার তদন্তের যে রিপোর্ট সেটা আমলে নেন, নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা করে আগামী 29/4 তারিখ দিন ধার্য করেন। এর আগে প্লট জালিয়াতির অভিযোগে দুদকের 4 মামলায় শেখ পরিবারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। এদিকে গুলশানে প্লট জালিয়াতির অভিযোগে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সংস্থাটির মহাপরিচালক জানিয়েছেন, টিউলিপের প্রভাবেই নিয়ম ভেঙে রাজুকের জমি দখল ও ইস্টার্ন হাউজিংকে ফ্ল্যাটের অনুমোদন করিয়ে নিজেও ফ্ল্যাট নেন। এ ঘটনায় রাজুকের সাবেক 2 কর্মকর্তাকেও আসামি করা হয়েছে। 1964 সালে রাজধানীর গুলশান 2-এর বহুতল ভবনের 2 বিঘার এই জায়গাটিকে 99 বছরের জন্য হস্তান্তর না করার সত্ত্বে পূর্ব পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি ইমাম হোসেন চৌধুরীকে তৎকালীন ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট বরাদ্দ দেয়। তবে 1974 সাল থেকে 2 হাত ঘুরে সেই সম্পত্তি চলে যায় ইস্টার্ন হাউজিংয়ের সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলামের কাছে। পরে 2020 সালে টিউলিপ সিদ্দিকের আপন খালা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রভাব খাটিয়ে ইস্টার্ন হাউজিংকে লিগ্যাল পার্সন হিসাবে আমুক্তার অনুমোদন ও 36টি ফ্ল্যাটে বিভাজনে তৎকালীন রাজুক সংশ্লিষ্টদের মাধ্যমে অনুমোদন করিয়ে নেন। 99 বছরের জন্য যেই সম্পত্তি লিজকৃত ছিল, যেটা হস্তান্তরযোগ্য ছিল না, সেটা যখন হস্তান্তরযোগ্য হয়ে যায় তাহলে সেখানে অপরাধের ইনগ্রেডিয়েন্টসটা এখানে আছে। বিনিময়ে একই প্লটে 201 নম্বর ফ্ল্যাটটি ইস্টার্ন হাউজিং থেকে গ্রহণ করেন টিউলিপ। এ ঘটনায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের পাশাপাশি রাজুকের সাবেক 2 কর্মকর্তা শাহ খসরুজ্জামান ও সর্দার মোশাররফ হোসেনকেও আসামি করা হয়েছে। আর মারা যাওয়ায় আসামি তালিকা থেকে বাদ পড়েন ইস্টার্ন হাউজিং এর চেয়ারম্যান জহুরুল ইসলাম সহ আরও একজন। ইস্টার্ন হাউজিং লিমিটেডের নিকট থেকে অবৈধ সুবিধা নিয়ে রেজিস্ট্রি মূলে ফ্ল্যাট নং B/201 বাড়ি নং 5A ও 5B খতিয়ান গ্রহণ করে অপরাধ করায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন 1 কোটি 6 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে খুলনা 1 আসনের সাবেক এমপি পঞ্চানন বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। মুজিব বর্ষ উপলক্ষে বিসিবি আয়োজিত কনসার্ট থেকে প্রায় 19 কোটি টাকা লোপাটের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক। এছাড়া বিপিএল এর টিকিট বিক্রিতে অনিয়ম, তৃতীয় বিভাগ কোয়ালিফিকেশনের দল নির্বাচনে অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে বিসিবির বিরুদ্ধে। বিসিবিতে অভিযানের পর একথা জানান দুদকের সহকারী পরিচালক আলামিন। এদিকে দুর্নীতি দমন কমিশনকে সর্বাত্মক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী।
দেশের পট পরিবর্তনের পর থেকেই গণমাধ্যমে উঠে আসে বিসিবির একের পর এক অনিয়মের গল্প। এতদিন সেগুলো নিয়ে দৃশ্যমান কোনো কার্যক্রম না থাকলেও এবার সেই অনিয়ম খুঁজে বের করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে হাজির দুর্নীতি দমন কমিশন। সত্যতা পেয়েছে নানা অভিযোগের। বিপিএলে লাভের চেয়ে ক্ষতিটাই বেশি। বিগত দিনে এমন গল্পই শোনাতেন সাবেক বোর্ড কর্তারা। গেল ৮ বছরে টিকিট থেকে আয় মাত্র ১৫ কোটি, অথচ শেষ আসরই এসেছে ১৩ কোটি টাকা। সেই জায়গাতেই খটকা দুদকের। প্রাথমিক সত্যতা মিলেছে মুজিব শতবর্ষের নামে ১৯ কোটি টাকার দুর্নীতিরও। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে অসঙ্গতি আছে, কারণ আপনি টিকিট সেলিং এর ব্যাপারটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন। ৮ বছরে যেখানে ১৫ কোটি, ১ বছরেই ১৩ কোটি। এখানে ইন টোটালি প্রায় হচ্ছে ২৫ কোটি টাকার মতো হচ্ছে খরচ দেখানো হয়েছে, বাট অ্যাকচুয়াল খরচ হয়েছে ৭ কোটি সামথিং। দীর্ঘদিন বন্ধ থাকার পর এবার চালু হয়েছে ঢাকা তৃতীয় বিভাগ বাছাই পর্ব লিগ। অংশগ্রহণ করেছে ৬০ দল। কিন্তু আগে কেন বন্ধ ছিল এই লিগ? কিভাবেই বা তৃতীয় বিভাগ লিগে অংশ নিত নতুন ক্লাবগুলো? গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে সাবেক দুজন সহ বর্তমান এক বোর্ড কর্তার বিরুদ্ধে। বিগত বছরগুলোতে ২ থেকে ৩টা অথবা ৪টা টিম অংশগ্রহণ করত, আর এবছর ১ লক্ষ টাকা ফি করে দেওয়াতে ৬০টা দল অংশগ্রহণ করেছে। তাহলে বোঝা যাচ্ছে যে আগে হয়তোবা অংশগ্রহণ করার এরকম স্বাধীনতা ছিল না। আগের বোর্ডে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ছিলেন নিজামুদ্দিন চৌধুরী। এখনও তার কাঁধেই রয়েছে দায়িত্ব। স্বাভাবিকভাবেই অনেক বিষয় জানা থাকার কথা তার, যদিও তদন্তাধীন বিষয়ে মুখ খুললেন না সিইও। একটা অভিযোগটা যেহেতু তদন্ত হচ্ছে, এই বিষয়ে আমার এই মুহূর্তে কিছু বলা ঠিক হবে না। ৩ সদস্যের প্রতিনিধি দল এদিন অভিযান চালান বিসিবিতে। অভিযোগের প্রতিটা বিষয়ই পেয়েছেন প্রাথমিক সত্যতা। কয়েকদিনের মধ্যেই জমা দেয়া হবে মূল রিপোর্ট। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। ব্যবসায়ীদের প্রস্তাব মেনে নিয়ে সয়াবিন তেলের দাম বাড়ালো সরকার। বোতলজাত সয়াবিন তেলের লিটার ১৪ টাকা বাড়িয়ে ১৮৯ টাকা এবং খোলা সয়াবিন তেলের লিটার ১২ টাকা বাড়িয়ে ১৬৯ টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করার পাশাপাশি রাজস্ব আদায় বাড়াতেই দাম বাড়ানোর সিদ্ধান্ত বলে জানান বাণিজ্য উপদেষ্টা। বিশ্ববাজারে দাম কমলে আবার সমন্বয় করা হবে বলেও জানান তিনি। সয়াবিন তেলের দাম লিটারে অন্তত ১৪ টাকা বাড়াতেই সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেন ব্যবসায়ীরা। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে ভোজ্য তেল ব্যবসায়ী এবং সংশ্লিষ্টদের সঙ্গে বাণিজ্য সচিব সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা ভোজ্য তেলের মূল্যবৃদ্ধির পরিসংখ্যান দিয়ে সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় এবং রাজস্ব আদায় বাড়ানোই সয়াবিনের মূল্যবৃদ্ধির কারণ। আমাদের যে ফর্মুলা আসে তাতে তেলের দাম আসে প্রায় ১৯৭ টাকা, বাট আমরা শিল্পের সাথে আলোচনার ভিত্তিতে ১৮৯ টাকায় প্রতি লিটার সয়াবিন তেল বোতলের ক্ষেত্রে এবং ২০ টাকা কম হচ্ছে আপনার খোলা বাজারের জন্য। আন্তর্জাতিক বাজারে দাম কমলে এখানেও সমন্বয় করা হবে জানিয়ে উপদেষ্টা আরও বলেন, স্থানীয় বাজার থেকে ভোজ্য তেলের যোগান বাড়াতেই এরই মধ্যে বিভিন্ন তেল কোম্পানি উৎপাদন শুরু করেছে। প্রায় ৩০ লক্ষ টন তেলের একটা চাহিদা আছে, তার মধ্যে প্রায় ৭ লক্ষ টন আমাদের স্থানীয় সয়াবিন তেল থেকে আসে। সেনা কল্যাণ সংস্থার যে অয়েল মিলটা আছে তাদের ৩ লক্ষ টনের উৎপাদন সক্ষমতা নিয়ে তারা মাত্র ২০,০০০ টন উৎপাদন করত। তাদের তেল তারা যেন পূর্ণ মাত্রায় উৎপাদন করতে পারে। এছাড়া আরও দুটো তেল কোম্পানি তারাও প্রোডাকশনে বাজারে এসছে। ভোক্তা পর্যায়ে যে মূল্যটা বৃদ্ধি করতে আমরা বাধ্য হলাম, অদূর ভবিষ্যতে এই মূল্যটাকেও নামায় আনতে সক্ষম হব। আগামী ২ সপ্তাহের মধ্যেই বাজারে চালের দাম কমে আসবে জানিয়ে পেঁয়াজ সহ অন্যান্য পণ্যের মূল্য নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বাণিজ্য উপদেষ্টা। আমি আশা করি যে নতুন ধান উঠে আসলে বাজার আরও সহনীয় হয়ে যাবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি নিতে প্রস্তুত বাংলাদেশ। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বিষয়টি স্পষ্ট করে এলডিসি উত্তরণ বিষয়ক কমিটি। উত্তরণের পরও রফতানি বাণিজ্যের অনেক ক্ষেত্রেই শুল্কমুক্ত সুবিধা বহাল থাকবে বলে আশ্বস্ত করেন কমিটি প্রধান। এছাড়া এলডিসি উত্তরণের কার্যক্রম সার্বক্ষণিক নজরে রাখা হচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ২০২৬ সালের ২৪ নভেম্বর বাংলাদেশকে চূড়ান্তভাবে উন্নয়নশীল দেশের স্বীকৃতি দেবে জাতিসংঘ। অর্থনীতির নানা মানদণ্ডে এগিয়ে থাকা বাংলাদেশ এই স্বীকৃতি নিতে প্রস্তুত বলে জানান এলডিসি উত্তরণ বিষয়ক কমিটির প্রধান। এনবিআর এর সংস্কার হচ্ছে এবং আমাদের নানা রকম পলিসির সংস্কার হয়েছে, আমরা ওই জায়গায় খুবই জোর দিচ্ছি।
আমাদের ডোমেস্টিক রিসোর্স আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে, আমাদের যথেষ্ট শক্তি আছে। আমরা মিডল ইনকাম কান্ট্রিতে যাচ্ছি, আমরা ভিক্ষার মেন্টালিটি থাকবে কেন? আমার এটা তো যে বললাম আমাদের কলোনিয়াল হ্যাংওভার, ভিক্ষার জন্য আমরা কি সুবিধা পাবো? আমি সুবিধা ক্রিয়েট করে নেব। মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের আশ্বস্ত করে জানানো হয়, বিশ্ববাজারে বাংলাদেশ যেসব সুযোগ পাচ্ছে ডিউটি ফ্রি ও কোটা ফ্রি সুবিধা সহ অনেক কিছুই বহাল থাকবে। পিছিয়ে কেন দিবেন? আমরা চাওয়ার আগেই তো ওরা অফার করেছে। অস্ট্রেলিয়া বলেছে ইট ডাজন্ট ম্যাটার, তো আপনারা গ্র্যাজুয়েট করেন না করেন, আমাদের যে সুযোগগুলো আছে সেই সুযোগগুলো চলবে। তারা আপনারা ইউকে বলেছে একই কথা। এলডিসি উত্তরণের নীতিমালার মধ্যে কাজ করে সম্ভাব্য সমস্যা সমাধান করা হবে, আর এই প্রক্রিয়া প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নজরদারি করা হবে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। আমাদের ডিসিশন কিন্তু নেওয়া হয়ে গেছে, এখন উই হ্যাভ টু মুভ ইন ফুল স্পিড। বাংলাদেশকে তো উনি বলেছেন যে এটা একটা এই পুরো রিজনের জন্য একটা ম্যানুফ্যাকচারিং এবং ইকোনমিক হাব তৈরি করা, এবং এটা এলডিসি উত্তরণের পরেও যাতে এটা আরো শক্তভাবে আমরা করতে পারি, আরো বেটার ভাবে করতে পারি। ভারত, পাকিস্তান সহ সার্কভুক্ত সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা চলছে বলেও আশ্বস্ত করা হয় সংবাদ সম্মেলনে। আমরা ইন্ডিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন চাচ্ছি, আমরা ভুটান, নেপালের সাথে চাচ্ছি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। 6 দাবিতে রাজশাহীতে রেলগেট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা তাদের। এদিকে শিক্ষার্থী হেনস্থার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অভিযুক্তদের বিচার সহ দ্রুত ক্যাম্পাসে নিরাপদ পরিবেশের দাবি জানান তারা। স্লোগানে মুখর পুরো এলাকা। 6 দফা দাবি আদায়ে রাজপথে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরীর রেলগেট এলাকা অবরোধ করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুবিধা বাতিল সহ 6 দফা দাবি জানান তারা। এসএসসি এইচএসসি দুইজনে আমরা একসাথে আসছি, কিন্তু তারা কর্মচারী, আমরা স্টুডেন্ট, তাহলে একটা কর্মচারী কিভাবে আমাদেরকে শিক্ষা দেয়? একই দাবিতে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে 24 ঘন্টার আলটিমেটাম দেন। দাবি আমাদের যৌক্তিকগুলো না মানা হয়, আমরা আগামী 24 ঘন্টার মধ্যে রাজপথ দখল করব। এদিকে শিক্ষার্থী হেনস্থার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে রেখে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা জানান, সোমবার রাজনীতি বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীকে সিএনজি চালিত অটোরিকশা ধাক্কা দিলে বাকবিতণ্ডা হয়। এর জেরে স্থানীয় কয়েকজন ওই শিক্ষার্থীকে মারধর করেন। দ্রুত ক্যাম্পাসে সিএনজি অটোরিকশা চালকদের পরিচয়পত্র রাখা, চক্রাকার বাস চালু করা সহ বেশ কয়েকটি দাবি জানান তারা। বাইকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোগো দেখে খেপে যায়, খেপে আমার উপরে অ্যাটাক করে। যে ড্রাইভার তাকে চিহ্নিত করা হয়েছে, তাকে আমরা সমিতির মাধ্যমে তাকে এনে তার ব্যবস্থা গ্রহণ করব। পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেয়া এবং দ্রুত হাসপাতাল চালুর দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি পালন করছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ট্রান্সপোর্ট, চিকিৎসা সরঞ্জাম সংকট সহ বেশ কয়েকটি দাবি তাদের। হসপিটালে আমরা ওয়ার্ড আর ইন্টার্ন করার সুযোগ পাই, সেখানে যেন পর্যাপ্ত সুবিধা দেওয়া হয়। তবে আন্দোলনকারীদের দাবি পূরণের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। শামিমা শাম্মী, সময় সংবাদ। আসছে বাজেটের মূল লক্ষ্য আমদানি রফতানি বাণিজ্যে শুল্ক অশুল্ক সব ধরনের বাধা দূর করা। আবারও ব্যবসায়ীদের এই প্রতিশ্রুতি দিলেন এনবিআর চেয়ারম্যান। তৈরি পোশাক ও বস্ত্র খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএম এর দাবির মুখে এই প্রতিশ্রুতি দেন তিনি। একদিকে চাহিদা মতো নিরবচ্ছিন্ন জ্বালানির সংকট, অন্যদিকে সময় মতো রপ্তানি বাজারে পণ্য সরবরাহের চ্যালেঞ্জ। এমন বাস্তবতা তুলে ধরে আসছে বাজেটে সোলার সিস্টেমে আরোপিত সব ধরনের ভ্যাট ট্যাক্স অব্যাহতির দাবি জানিয়েছে নিট তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিকেএমইএ। সরকার যেখানে আমাদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে ব্যর্থ হচ্ছে, আমরা সেখানে সরকারের সহযোগী ভূমিকা থাকছি এই সোলার প্যানেলে বিদ্যুৎ উৎপন্ন করে। তো এইটার উপর আমি মনে করি যে সরকার কোনোভাবেই কোনো কিছু না রেখে এটাকে একদম সম্পূর্ণ ফ্রি করে দেওয়া উচিত। মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড ভবনে আয়োজিত প্রাক বাজেট আলোচনায় কর্পোরেট কর সুবিধার দাবি জানায় বিজিএমইএ। আর এইচএস কোড জটিলতা দূর করার পাশাপাশি রিসাইকেল পণ্যে ভ্যাট প্রত্যাহারের দাবি জানায় বিটিএমএ।
আমি যদি বিস্কুট তুলা ইম্পোর্ট করি আমাকে একটা বন্ড দিতে হয়, এই বিস্কুটটা সুতা বানানোর জন্য ব্যবহার হবে, তাহলে বিস্কুটের তো দ্বিতীয় কোনো ব্যবহার নাই, তাহলে কেন আমি এই ধরনের নন ট্যারিফ ব্যারিয়ার দেব? এ সময় সাধারণ মানুষকে স্বস্তি দিতে সহায়ক কর কাঠামো ও শুল্ক নীতির তাগিদ দেন অর্থনীতিবিদরা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আরোপিত 15% ভ্যাট অব্যাহতিরও পরামর্শ দেন তারা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর 15% ভ্যাট আরোপ অযৌক্তিক, ভোক্তাদের উপরে এই ট্যাক্স বার্ডেনটা আমাদের কিছু রেহাই পাওয়া উচিত। দাবি শুনে এনবিআর চেয়ারম্যান জানান, দেশের মানুষকে স্বস্তিতে রেখে বাণিজ্যিক কর্মকাণ্ড এগিয়ে নিতে কাজ করছে সংস্থাটি। আমাদের এবারের বাজেটের মূল বিষয়টাই হচ্ছে আমাদের রেভিনিউ কালেকশন বাড়াতে হবে এবং আমাদের ব্যবসায়ীদের তাদের যে বিজনেস করার পরিবেশ সেটাকে যতটা সম্ভব সহজ করে দেওয়া, তাদের পথে যত বাধা আছে এগুলো দূর করে দেওয়া। আলোচনায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসায়িক ভোগান্তি দূর করার সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরে এসএমই ফাউন্ডেশন। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বাংলা বর্ষবরণের অন্যতম অনুষঙ্গ হালখাতা। কালের বিবর্তনে বিলুপ্তির পথে বাঙালির শত বছরের এই ঐতিহ্য এখন আর চোখে পড়ে না। তবে ঐতিহ্য ধরে রাখতে পুরান ঢাকার ব্যবসায়ীরা পালন করছেন হালখাতার আনুষ্ঠানিকতা। লাল মলাটের নতুন খাতায় লিপিবদ্ধ করেন নতুন বছরের হিসাব। হালখাতা উৎসব বাঙালির চিরায়ত এক ঐতিহ্য। পুরনো বকেয়ার হিসেব চুকিয়ে নতুন করে সম্পর্ক গড়ার দিন এটি। চিঠি দিয়ে ক্রেতাদের আমন্ত্রণ জানিয়ে মিষ্টিমুখ করানোর রেওয়াজও বেশ পুরনো। হাসি মুখে ক্রেতা বিক্রেতা চুকিয়ে নেন তাদের দেনা পাওনা। তবে আধুনিকতার এই যুগে লাল টালি খাতার জায়গা দখল করে নিয়েছে প্রযুক্তি। ভাটা পড়েছে হালখাতার কার্ড দেওয়ার রেওয়াজেও। তাই গুটিকতক দোকানে এবছর হালখাতার আনুষ্ঠানিকতা হলেও নেই আগের মতো জৌলুস। নিয়ম রক্ষাতে যেটা করা হয় ওইভাবে আর কি চলতেছে। আগে আমরা দাওয়াত দিতাম, এখন দেওয়া হয় না। সারা বছর তাদের সাথে একটা লেনদেন আছে, বছরের একটা দিন প্রথম দিন তাদের আনি মিষ্টিমুখ করার চেষ্টা করি যাতে তাদের সাথে সুসম্পর্কটা আরও গভীর থাকে। স্বর্ণের বাজারে যেই প্রকট যে বৃদ্ধি পাচ্ছে এর জন্য আমাদের কাস্টমার খুবটাই কম। ব্যবসায়ীরা বলছেন বকেয়া দামে এখন বেচাকেনা খুব কমে যাওয়ায় বছরান্তে বাকির খাতায় হিসেব পড়ে থাকে শূন্য। তবুও বাঙালি ঐতিহ্য ধরে রাখতে নিয়ম পালন করেন তারা। গোল্ডের দাম বেশিতে হওয়াতে এখন সব নগদেই হচ্ছে, বাকি বারটা টোটালি বন্ধ হয়ে গেছে। আমরা যেহেতু বাঙালি আমরা চেষ্টা করব যে আমরা যেন এটার ধারাবাহিকতা বজায় রাখতে পারি। যতদিন বাংলা আছে, বাংলাদেশ আছে, ততদিন এটা থাকবে, এটা যাবে না। তবে বংশ পরম্পরায় এই ঐতিহ্যকে বয়ে নিয়ে যেতে চান পুরান ঢাকার ব্যবসায়ীরা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। মানব পাচার চক্রের খপ্পরে 2 বছর ধরে মিয়ানমারের কারাবন্দী ছিল 20 কিশোর। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দেওয়া শেষে নৌবাহিনীর জাহাজে দেশে ফিরল সবাই। দুপুরে চট্টগ্রামে ফিরেছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান। ত্রাণকর্তা হিসেবে নৌবাহিনীকে পেয়ে উচ্ছ্বসিত কিশোররা। সাক্ষরচুপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। নেভাল বেইজে নৌ সদস্যদের বাজানো নানা বাদ্যযন্ত্রের তালে নোঙ্গর করে মিয়ানমার থেকে ফেরা যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান। ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারে মানবিক সহায়তা মিশন শেষ করে এই জাহাজে করে দেশে ফিরে আসেন নৌ সেনা এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকারী সদস্যদের পাশাপাশি চিকিৎসক ও নার্সের 55 জনের দলটি। সকল লোক রাস্তায় এরা ভয়ে ছিল, আমরা যাওয়ার পরেও দেখছি ভয়ে ছিল। এরপরে আমরা আমাদের যে কাজের জন্য কিছু সে কাজ যেখানে সম্ভব সেটা করছি। এই জাহাজেই 2 বছর পর দেশে ফিরে আসার সুযোগ পেয়েছে 20 কিশোর, যারা সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় মিয়ানমার বাহিনীর হাতে আটক হয়ে কারাগারে ছিল। প্রত্যাবাসন সম্পর্কিত কার্যক্রম শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আনুষ্ঠানিকভাবে তাদের হস্তান্তর করা হবে। ত্রাণকর্তা হিসেবে নৌবাহিনীকে পেয়ে উচ্ছ্বসিতই কিশোর দল। দালালের বিক্রি করে দেওয়ার পরে একদিন রাখছে ওইখানে টেকনাফের মধ্যে একটা পাহাড়ের উপর গুদামে। ওইখান থেকে আমাকে একদিন পরে পাচার করে দেওয়া হয় মায়ানমারে আমাকে ওইখানে মারধর করে টাকা নিয়েছে 1 লাখ টাকা। 120 মেট্রিক টন ত্রাণ ও চিকিৎসা সামগ্রী নিয়ে 11 এপ্রিল মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দরে পৌঁছানোর পর 75 জনকে নিয়ে আবারও মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নেভাল বেজে নোঙ্গর করে যুদ্ধজাহাজটি। ফিরে এসেছে যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান, ফিরে এসেছেন চিকিৎসক এবং 55 জন উদ্ধারকারী।
চট্টগ্রামের নেভাল বেস থেকে কমল দে, সময় সংবাদ। ক্রিকেটের খবর। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে তৃতীয় দিনের মতো অনুশীলন করেছেন টাইগাররা। প্রথমবারের মতো উপস্থিত হেড কোচ সহ দলের সব সদস্য। 2 ম্যাচ টেস্ট সিরিজে সামনে রেখে গেল রোববার থেকে শুরু হওয়া ক্রিকেটারদের অনুশীলন। কিন্তু ডিপিএল-এর কারণে প্রথম দিন সব ক্রিকেটার আর সোমবারের অনুশীলনে ছিলেন না হেড কোচ ফিল সিমন্স। যোগ দিয়েছেন স্পিন বোলিং কোচ সোহেল ইসলামও। নতুন ফিল্ডিং কোচের অধীনে সকাল 8:30টায় শুরু হয় ক্রিকেটারদের প্রস্তুতি। তৃতীয় দিনের মতো নেটে গতির ঝড় তুলেছেন পেসাররা। এরপর সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের ক্লাসে নিজেদের ঝালিয়ে নিয়েছেন মুমিনুল শান্তরা। 20 এপ্রিল প্রথম টেস্টের আগে আরও 4 সেশন নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন টাইগাররা। নতুন টেস্ট সাইকেল শুরুর আগে নিজেদের ফিরে পাওয়ার চ্যালেঞ্জ ব্যাটসম্যানদের। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠককাল। নির্বাচনের রোডম্যাপ চাইবেন নেতারা। 5 বছর ক্ষমতায় থাকার বক্তব্য নিজের নয়, জনগণের, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 1 লাফে 14 টাকা বেড়ে বোতলজাত সয়াবিনের লিটার 189 টাকা। খোলা তেলে বাড়ল 12 টাকা। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় ও রাজস্ব আয় বাড়াতেই সিদ্ধান্ত। এবং আবেদন ছাড়াই রাজুকের প্লট বরাদ্দ জালিয়াতির মামলায় হাসিনা জয়সহ 29 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা। এ ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়ের।